সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। ইউ কে তুমি? আমার বিছানায় কেন? কি কাজ? পরপর তীক্ষ্ণ ঝাঁঝালো পুরুষালী বাক্য বচনে কিছুটা ঘাবড়ে গেল তাসফি। রুমের মধ্যিখানে এক ফালি নিয়ন আলোয় কালো ডিম লাইট জ্বলছে। কারো রুমে যে এমন অদ্ভুত রঙের ড্রিম লাইট লাগাতে পারে সেটাই কর্কশ মানবের রুমে না আসলে জানতেই পারত না সে। কি হলো? অ্যান্সার মি। আবার সেই একই ঝাঁঝালো স্বর। কর্ণগোচর হলো তার তাসফি এখন কি উত্তর দিতে পারে এই প্রশ্নের, যে সে এই রুমের থাকা চলমান করা পুরুষটার বিবাহিত স্ত্রী নাকি অন্য কিছু। কি উত্তর দেবে সে ভাববার বিষয়। যে মানবের নিজের বিয়ের কথা মনে থাকে না, বেনারসি পরিহিত সদ্য বিবাহিত বউকে চিনতে পারে না, তাকে কি উত্তর দেওয়া যায়? অবশ্য চিনবে কি করে, এই পাজি ডাক্তার তো আগে তাকে দেখেইনি। কিন্তু তাসফি তো ঠিকই দেখেছে। অবশ্য এমন কালো আলোয় ঘুমটা শুদ্ধ লাল বেনারসি দৃশ্যমান হবে কি করে? আপা আপা। নিস্তব্ধ বজ্রকণ্ঠ কর্ণগোচর হতে বাসন্তী কিছুটা ঘাবড়ে গেলেও নিজের মিছে তেজ বজায় রেখে এগিয়ে গেল রুমের দিকে। কি ব্যাপার ভাই, তুই এমন চিল্লাচিল্লি করছিস কেন? বাড়িতে দাদু আছে, ভুলে গেলি ভাই? এমা, তাসফি কই? রুম এমন অন্ধকার কেন? কতবার বলেছি ভাই, রুমের এই ফ্যাশফ্যাশে আলোয় কিছুই দেখা যায় না, লাইট পরিবর্তন কর। তোর রুচি ঠিক হলো না ভাই। নিস্তব্ধ প্রতি উত্তরে তেরসা কণ্ঠে জবাব দিল, অন্তত তোমাদের রুচির থেকে এনাফ ভালো, নাহলে একটা নাবালিকা মেয়ের সাথে আমার বিয়ে দিতে না তোমরা। ভাই, ওর নাবালিকা নয়, সাবালিকা। শুধু 18 হয়নি এই চা, সামনের মাসে পূরণ হয়ে যাবে সেটাও। ডাক্তারি পাশ করেছিস তুই, কিভাবে বলতো ভাই? আদতেও কিছু পড়েছিস তো? নিস্তব্ধ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। মিছে তর্কের কোনো প্রয়োজন সে মনে করছে না। তাসফি যেন হাঁপ ছেড়ে বাসত। যাক, মানবের তাহলে বিয়ের কথা মনে আছে। বাসন্তী আবার বলে উঠল, আর বিছানায় কে বলে চেঁচাচ্ছিস কেন? বিছানায় তোর বউকে বসিয়ে গিয়েছিলাম তো, এতে মহাভারত তো অশুদ্ধ হয়নি, তাই না? নিস্তব্ধ নিজের বউয়ের মুখখানা না দেখলেও রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় ঠিকই খুব ভালো করে তার পাশে গুটিসুটি অক্ষরে লেখা তাসফি বিনতে আনহা নামখানা জহুরির চোখে পরখ করেছিল। হাতের লেখা মোটেও আহামরি সুন্দর ছিল না। নিস্তব্ধ মুখ ঠিককে নিল, তবু চোয়াল শক্ত করে নিজের সাইনখানা করেছিল ডাক্তার নিস্তব্ধ ইয়াসার। কিন্তু বোকা মানবকে কে বোঝাবে নার্ভাসনেসে সই করার সময় প্রচন্ড পরিমাণে হাত কেঁপেছিল তাসফিরও। তাই তো নামের সঙ্গে অক্ষর গুলোও হয়েছে কাঁপাকাঁপি। একটা বড় একটা ছোট গর্জে উঠল নিস্তব্ধ। হোয়াট আর ইউ ক্রেজি আপা? ও কেমন রুমে কেন নিয়ে এসছিস? ও কেমন রুমে থাকবে? তুই জানিস আমি রুম শেয়ার করতে পছন্দ করি না। বিয়ে করেছি মানে এই নয় যে ও আমার সবকিছুতেই ভাগ পাবে। এই মেয়েকে এক্ষুনি রুম থেকে বের কর আপা। নিস্তব্ধর চিৎকারে ভয় কিছুটা কেঁপে উঠল তাসফি। আরো জড়সড় হয়ে এঁটে বসে রইল বিছানায়। বাসন্তী কণ্ঠে কিছুটা বিরক্তি মিশিয়ে বলল, আর চিল্লাস না তো ভাই, দিন দিন তোর উগ্রতা কিন্তু আমাদের অতিষ্ঠ করে তুলছে। কিছু করার নেই, দাদু যে কটা দিন আছে, একটু কষ্ট তো তোকে করতেই হবে, তারপর না হয় অন্য ব্যবস্থা করা যাবে। নিস্তব্ধ বিরক্তিতে ভ্রু কুঁচকে নিল। কথায় কথায় তুমি দাদু দাদু করবি না। তোর দাদুকে আমি ভয় পাই বলে মনে হয় তোর? হ্যাঁ, পাস না, সেটা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তোর এই বড় দাদু শুধুমাত্র ব্ল্যাকমেল করায় বিয়েটা করতে হয়েছে। এ মেয়ের আমাকে বহন করবে তার সেই ক্ষমতা আছে? ফুচকে একটা মেয়ে, নাক টিপলে দুধ বেরোবে। সে কোঠায় পা দেয়া তাগড়া পুরুষে চেয়েছিল তার মতো প্রতিষ্ঠিত কাউকে সে বিয়ে করবে, অথচ এখন তাকে একটা 18 গ্যাভ আনম্যাচিউর পুচকে মেয়েকে নিজের সাথে সারা জীবন জড়িয়ে রাখতে হবে। বিরক্তিতে তার গা চিরবিরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ আগুনের বোঝা তার ঘাড়ে চেপে দিয়েছে। ঝলসে যাচ্ছে শরীর। বাসন্তী স্পষ্ট করে জানিয়ে দিল, আমি এত কিছু জানি না ভাই, দাদু আমাকে এগুলো বলতে বলেছিল, বলে গেলাম। এত বিরোধিতা করতে চাইলে দাদুকে গিয়ে বলতে পারিস আমি কিছু জানি না। বাসন্তী এগিয়ে গেল বিছানায় জড়সড় হয়ে বসে থাকা তাসফির দিকে। ভাইকে শুনিয়ে শুনিয়ে বলল, এই যে তাসফি, রাতে তোমার কাছে এসে ভাই যা চাইবে তাই দিও কিন্তু, ঠিক আছে? ভাই কিন্তু বেশি রাগী, যা বলে সব শুনবে, কেমন? তাসফি এমন বান করলো যেন সে লজ্জায় মুছে যাচ্ছে।
কিন্তু ঘটনা মোটেও এমনটা নয়। সে মোটেও কোনো লজ্জা টজ্জা কিছু পাচ্ছে না। আপা, স্তব্ধর স্বর কিছুটা ঝাঁঝালো। ঠেকলো কি? তোর আপাকে আজ আর পাচ্ছিস না ভাই। টাটা, বেস্ট অফ লাক। শুনতে যেতেই স্তব্ধ রাগে ফেটে পড়ল। শব্দ করে নিজ হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে কাঁধে তোয়ালে ঝুলিয়ে সোজা ঢুকলো ওয়াশরুমে। ধরাম শব্দ করে দরজা লাগালো। কিছু করার নেই, দুটো দিন এই উটকো ঝামেলাটাকে তার সহ্য করতে হবে। ওয়াশরুমে দরজা লাগানোর শব্দে চমকে উঠল তাসফি। আল্লাহ, দরজা ভেঙে টেঙে যায়নি তো আবার? চুপি চুপি তার চেক করতে হবে। এই মানবের সমস্যা কি? যখন তখন ধমকাবে, চিল্লাবে, শব্দ করে দরজা লাগাবে। আরে বাবা, তাসফির এইটুকু পরাণ, তার কি আর এত ধমক সহ্য করার ক্ষমতা আছে নাকি? আশ্চর্য। বাসন্তী বেরিয়ে আসতেই সকলে তার উপর ছাপিয়ে পড়ল। দাদু জিজ্ঞেস করলো, সব সেট করে দিয়ে এসেছিস তো দিদি ভাই? একদম দাদু। দাদু বলল, এবার দেখবো দাদুভাই সুন্দরী বউকে ছেড়ে নাবালিকা করে করে কয়েকদিন কাটাও তুমি। সকলে একজন হেসে দিল। নিস্তব্ধর মা অনিমা বেগম এগিয়ে এলেন সকলের দিকে। গভীর কণ্ঠে বললেন, রাত অনেক হয়েছে, যাও যে যার যার রুমে যাও, ঘুমাও গিয়ে, সকালে আবার কথা বলো। সবাই সুরসুর করে নিজ রুমে চলে গেল। বলা চলে অনিমা বেগমের থেকেই নিস্তব্ধ বোধ হয় সমস্ত রাগ ট্রান্সফার হয়েছে। যেমন মা তার তেমন ছেলে। নিলয় সাহেব চাইলেন নিজ স্ত্রীর পানে। ভয় ভয় লাগছে তাকে, আবার কিছু না বলে তার গিন্নি। অনিমা বেগম নিজ শ্বশুরের দিকে চেয়ে ভদ্রতার সহিত বললেন, বাবা, আপনি রাতে আর কিছু খাবেন? তাহলে রুম্পাকে বলে দিই। ভদ্রলোক কথার বিরোধিতা করেন। না বৌমা, আমি রাতে আর কিছু খাবো না, রাত হয়েছে, যাই শুয়ে পড়ি। বলেই দাদু চললেন তার ঘরের দিকে। কি ব্যাপার, তুমি এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? স্ত্রীর কথায় নিলয় সাহেব থতমত খেলেন। যা ভেবেছিল তাই হলো। তার গিন্নি সকলের রাগ এখন তার ওপরই ঝাড়বে। ঠিক আছে, আমি বরং রুমে যাই। গিন্নি, তুমি এসো। দাঁড়ান। নিলয় সাহেব চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়েন। নিঃশব্দ বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু এখনই কেন আপনার বাপ মেয়েটাকে ওর কাছে ঠেলে পাঠাচ্ছে? কেন উঠে পড়ে লেগেছে আমার ছেলের পেছনে? আপনার মতো তো আর আমার ছেলে এতটা অধৈর্যশীল নয়। আপনার বাপ কেন তাকে লাগাম ছাড়া বানাতে চেষ্টা করছে? আর মেয়েটার বয়স দেখেছেন? তার নিজেকে প্রস্তুত করতে আরও কিছুটা সময় প্রয়োজন। তাছাড়া তার এখন সংসার করার বয়স হয়নি। তার পড়াশোনা আছে, কিছুদিন পর সে ডক্টরি পড়বে। মানলাম ভাগ্যচক্রে বিয়েটা হয়েছে কারণবশত, তার মানে তো এই নয় যে এক্ষুনি সংসার করতে হবে। এই জন্যই বলে বুড়ো মানুষের বোধ বুদ্ধি হাঁটুতে থাকে। আপনার বাবাকে জানিয়ে দেবেন, বেশি বাড়াবাড়ি যেন না করে সে। অনিমা বেগম হন হন করে সিঁড়ির ধাপ অতিক্রম করে উপরে উঠে গেল। নিলয় সাহেব করুণ চোখে তাকিয়ে রইল নিজ গিন্নির পানে। এই এক সমস্যা, গিন্নি তার শ্বশুরের সাথে অতি ভদ্রভাবে কথা বলেন, অথচ তার সাথে সমস্ত কর্কশ নালিশ এসে জুড়ে দেয়। আরে বাবা, সে কি করে এখন বাবাকে বলবে? আরে তার ছেলের বয়স 28, এখন নাতি নাতির মুখ না দেখলে হয়? তাছাড়া তাসফি তো এতটাও ছোট নয়, সামনের মাসেই তার 18 পড়বে। নিলয় সাহেব নিজে তার মায়ের কোল আলো করে এসেছিলেন 16 বছর বয়সে। সমস্যা কোথায়? এই জন্য লোকে বলে বেশি বিদ্যা ভয়ঙ্কর, আর অতিরিক্ত শিক্ষিত গিন্নি চরম ভয়ঙ্কর। নিস্তব্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল মেয়েটা এখনো হাবাতের মতো সেভাবেই বসে আছে। বিরক্তিতে কপাল কুঁচকে নিল সে। এই মেয়ে বসে থাকুক আর দাঁড়িয়ে থাকুক তাতে তার কিচ্ছু আসে যায় না। সে সোফায় বসে নিজ কাজে ব্যস্ত হলো। এই বিয়ে নিয়ে দুদিন কাজ থেকে বিরত নিয়েছিল সে। আজ নয় কাল থেকেই হসপিটালে জয়েন করতে হবে। শুধু শুধু ঘরে বসে থাকার চেয়ে হসপিটালের গন্ধ শুকা অনেক ভালো। তাছাড়া কিছুদিন পর সে থাকবেও না। ল্যাপটপ ওপেন করে কালকের অ্যাপয়েন্টমেন্ট গুলো দেখতে লাগলো সে। ল্যাপটপের স্ক্রিনে লাগাম ছাড়া আজীব গোষ্ঠীর ভিডিও কল দৃশ্যমান হলো তখন। দোটানা মনে তা রিসিভ করলো নিস্তব্ধ। মুহূর্তেই সকলের হাস্যোজ্জ্বল মুখশ্রীর সাথে ভেসে এলো লাগামহীন কথাবার্তা। বাসর রাত কেমন কেটেছে আমাদের ডক্টর বন্ধুর? কেমন কাটবে মানে? আমাদের বন্ধু তো নিজেই সার্জন, ইনজুরি হলে সে নিজেই সঙ্গে সঙ্গে সেলাই করে নিবে। সো নো চিন্তা গাইস।
ল্যাপটপ থেকে ভেসে আসা পরপর বাক্যলাপে চোখ বড় বড় করে নিল তাসফি। আস্তাগফিরুল্লাহ। ছি ছি, কি অসভ্য মার্কা কথাবার্তা, ভাব দেখায় সাধু বনার। আর চোখে একবার তাসফির দিকে তাকিয়ে ঝটপট এয়ারপড গুজল কারণে চোখ পাকিয়ে তাকালো বন্ধু মহলের দিকে। সবগুলো বদমাস মান সম্মান সব ধুয়ে দিচ্ছে। ওরা ওই নাবালিকা মেয়েটার সামনে তার করের ওপাশ থেকে সুজন চেঁচিয়ে উঠল, মামা কথা বলো না কেন? বাসর রেখে এখানে কি নাকি দ্রুতই কাজ সেরে ফেলেছো? বলো বাছা। মাহিন ধমক দিল তাকে। আরে চুপ থাক সুজন মাঝি, এই নিস্তব্ধ বউ দেখা, বউ দেখা আগে। নিজের নাম নিস্তব্ধ তাই বলে কি বিয়েটা এরকম নিঃশব্দে করে ফেলবি বেটা? শালা চুপি চুপি বিয়ে করে নিলি, এই তোর কলিজার বন্ধুদের একটাবার খবর দিলি না? আরে তোদের বাড়ির পাশের বাড়ি আমাদের, বলার সঙ্গে সঙ্গে তো হাজির হয়ে যেতাম, ফ্রিতে মাংস খেতাম, একটু বছরের টাকা পেতাম। সব উগড়ে দেওয়ার ওপার পাশে থাকা সৃজন গলা খাকারি দিল। মাহিনের যেন হুঁশ ফিরল, কি বলছে সে দ্রুত নিজের জিভ কাটল। না মানে বলছিলাম আর কি, আরশি না বললে তো জানতেই পারতাম না। ওদের ফালতু কথা নিস্তব্ধ বরাবরই নিরামিষ। কপাল কুঁচকে দাঁতের দাঁত চেপে বলল, ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা থাকলে বল, নাহলে ফোন কাট। এবারে আরুষি আর আয়ানা চেঁচিয়ে উঠল, এই একদম ফোন কাটবি না। একে তো না বলে বিয়ে করেছিস, তার ওপর এখনো বউ না দেখিয়ে বসে আসিস। এক্ষুনি আমাদের ভাবির ছবি পাঠা। নিস্তব্ধর এক শব্দে রাগি চোখে তাকালো সকলে, যেন ভস্ম করে দিবে ওদের ওই চোখ দিয়ে। নেই তাহলে ক্যামেরায় দেখা, নাকি সেটা দেখানোর? জাস্ট শাট আপ সুজন, ওরা এখনো 18 হয়নি, বাজে কথা বলবি না। দেখতে চলে এসে দেখে যাস, আমি কাউকে দেখাতে পারবো না। সবাই চোখ উল্টে তাকালো। কি বলিস ভাই, ভাবির 18 হয়নি? আরে ধুর, 18 হয়নি তো কি হয়েছে, এখনকার মেয়েরা সব ওভার স্মার্ট, বুঝলি মাহিন? ওদের সবার কথাই তৃপ্তি প্রচন্ড বিরক্ত হলো। তার এসব অতিরিক্ত ন্যাকামি বয় কিছুই মনে হচ্ছে না। একে তো তাকে না জানিয়ে নিস্তব্ধ বিয়ে সেরে ফেললো, তার উপর বাসরের কথা শুনে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। নিস্তব্ধ যেহেতু বিয়েটা মানছে না, তোদের এত আদিক্ষেতা করার কি আছে আমি তো বুঝতে পারছি না। তোরা কেন এত নাক গলাচ্ছিস? তৃপ্তি এর কথায় ফুঁসে উঠল সুজন। কেন কেন আদিক্ষেতা করবে না কেন? নাক গলাবো, 100 বার নাক গলাবো। আমাদের নাক আছে তাই আমরা 1000 বার নাক গলাবো। তুই বরং তোর ওই দুর্গন্ধ সর্দি মাখা নাক নিয়ে দূরে থাক। আমাদের প্রিয় বন্ধু বিয়ে করে এনেছে, অথচ এখন বলবে নাকি সে নাবালিকা। তা তো হবে না। কেন ভাই, বিয়ে করার আগে মনে ছিল না? এখন সে নাবালিকা হোক আর বাচ্চা হোক, ভাই এখন আমাদের ওই নাবালিকা ভাবির সাথেই তোর বাসরটা সেরে ফেলতে হবে, আর দ্রুত আমাদের মামা কাকা ডাক শুনিয়ে ফেলতে হবে। সো নো ডিসকাউন্ট, অনলি ফুল মানি পেমেন্ট কর দ্রুত। শাট আপ স্টুপিড। স্তব্ধর ধমকে সুজন মোটেও চুপসে গেল না, সে তার কথা চালিয়েই গেল। বুঝলি ভাই, সৃজনের একটা বাচ্চার মামা ডাক শুনতে 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 কান পচে জং ধরে গেল। খুব দ্রুত জং ছোটাতে হবে। ভেবেছিলাম নিজেই পজিশন চেঞ্জ করব, কিন্তু এখন তো দাবার গুটি পাল্টে গেল। এখন তুই ভরসা, কি বলিস সবাই? সবাই একজোটে হই হই করে উঠল। মনে হচ্ছে মেসেঞ্জার গ্রুপ ভেঙেই বোধহয় ওরা বেরিয়ে আসবে। সুযোগ থাকলে তাই করতে বোধ হয়। অ্যাপটা কে বানিয়েছে তাকে এই সিস্টেমটাও চালু করে দিতে বলতে হবে। মেসেজ থেকে টুকুস করে ঘরে বেরিয়ে আসবে। নিস্তব্ধ খট করে কলটা কেটে দিল। এদের সাথে কথা বলা মানে তার সময় নষ্ট। সব কটার লাগামহীন বিকৃত মুখের ভাষা। ফোনটা রিসিভ করাই তার বোকামো ছিল। সবচেয়ে বেশি লাগামহীন সুজন। নিস্তব্ধ আজও ভেবে পায় না এই ছেলেটা তার প্রিয় বন্ধুর খাতায় নাম লেখানো কি করে। বন্ধুদের ছবি দেখানোর কথায় নিস্তব্ধর মনে পড়ল সে তার সদ্য বিবাহিত বইয়ের মুখখানাই এখনো দেখেনি। ওই যে ঘোমটা দিয়ে বসে আছে রমণী, কালো না ফর্সা তাও সে জানে না। তার জানার দরকারও নেই। যাকে বউ হিসেবে মানতেই পারছে না, তার চেহারা দেখারও প্রয়োজন মনে করছে না সে। নিস্তব্ধ বিছানার দিকে এগিয়ে গেল। নববধূর দিকে তাকিয়ে ধমকে উঠল, এই মেয়ে এখনো সকালের মতো বিছানার মাঝে বসে আছে কেন? সারা রাত কিভাবে বসে কাটাবে? দেখি সরে বসো, তারপর যা খুশি করো। তাসফি মনে মনে ভেঙচি কেটে সরে বসল।
নিস্তব্ধ কাত হয়ে শুয়ে পড়ল। সিরিয়ালের মতো সে তার আরামের বিছানা ছেড়ে সোফায় ঘুমিয়ে ঘাড় ব্যথা করতে পারবে না? অসম্ভব। এই মানব তো কিছু না বলে ঠিক শুয়ে পড়ল। এবার তাসফিকেও করবে। তাসফি খুব যত্ন নিয়ে পরখ করো তার নিজস্ব সুদর্শন পুরুষটিকে, যে কিনা বর্তমানে তার বর। কেননা নাম না জানা অনুভূতিতে শিহরিত হচ্ছে ভেতরটা। ফর্সা মসৃণ ত্বক, ঘন ভ্রু, পেশিবহুল হাত, সারা অঙ্গে যেন পুরুষত্ব উপচে পড়ছে। পুরুষ মানুষ এত সুন্দর কেন হবে? তাসফির নিজেরই হিংসে হচ্ছে। বোধহয় পুরুষটির সৌন্দর্যের দিক দিয়ে তাকেও ছাড়িয়ে গিয়েছে। আশ্চর্য, সুন্দর বলে কি তাসফি অহংকারী লোকটার প্রেমে পড়ে যাবে? মোটেও না। সুন্দর হলেই তো হবে না, তার ব্যবহার একদম কুৎসিত। মানুষের বাহ্যিক সৌন্দর্য ঠিক হলেই তো আর হবে না, ভেতরটাও সুন্দর হতে হবে। বুড়িটা বলে দিল তার স্বামী নাকি লাখে একটা, তার ওপর ডাক্তার, তাদের নাকি মায়া দয়া বেশি। কিন্তু তাসফির ভাষ্য মতে ডাক্তাররা হয় কসাই। ঠিক মিলে গেল তার কথা। কিছুদিন পর সেও কসাইয়ের খাতায় নাম লেখাবে। বাবাকে কত করে বোঝালো, বাবা সবে আমি এইচএসসি দিলাম, ইন্টার্ন শেষ করি, তারপর না হয় বিয়ে করি। আমি এখন বিয়ে করতে চাই না বাবা, প্লিজ বোঝার চেষ্টা করো। কিন্তু তার কোনো আকুতি কোনো কাজই দিল না। বুড়ির কথায় বাবা বিয়েতে এক পায়ে রাজি হয়ে গেল। তাছাড়া বুড়ির কথার সকল প্রশংসা এখন পুরোটাই উল্টো দেখছে তাসফি। এই মানব মোটেও ভালো মানুষ নয়, বদমাশ লোক একটা, আস্ত পাজি একটা ডক্টর, অসভ্য বর্বর কর্কশ। মা নেই, দাদি আর চাচির কাছে মানুষ সে, বাবাই তার সব। মায়ের কথা তার ভীষণ মনে পড়ে। হৃদয়ের কষ্টগুলো যেন তাসফির চোখ উপরে বেরিয়ে আসতে চায়। ধীরে ধীরে বাবার প্রতি তার বড্ড অভিমান জমা হচ্ছে হৃদপৃষ্ঠে। হৃদয়ের পাথরটা দীর্ঘাকৃতি রূপ নিচ্ছে যেন। তার মা ছিল একগুঁয়ে শিক্ষিত মহিলা। আজ তার মা থাকলে তার সারা জীবনের একটা ডিসিশন এইভাবে বাবাকে দিতে দিত? হয়তো না। আজ তার বিয়েটাও বোধহয় এভাবে হতো না। কেন বাবার হুট করে এত দ্রুত তার বিয়ে দেওয়ার প্রয়োজন পড়লো তাসফি জানে না। তবে তার বাবা তাকে যেই যুক্তি দিয়েছে তার মনে হয়েছে সেটা নিছকই একটা বাহানা মাত্র। নিশ্চয়ই আরো অন্য বড় কোনো কারণ রয়েছে, যেটা শুধু সেই জানে না। তবে তা তো সে জেনেই ছাড়বে। নিস্তব্ধ নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তাসফি বিড়বিড়ালো কিছু। এ লোক সুন্দর হোক, যা খুশি হোক, সেও কম নাকি? সে কি বানে জলে ভেসে এসেছে? ইস, সে নাকি নাবালিকা। আরে তোর 14 গোষ্ঠী নাবালিকা। তওবা তওবা, তুই নাবালিকা? আরে কিছুদিন পরেই তাসফি ডক্টর হয়ে যাবে, কিছু বছর পর লোকের সেবা করবে, আর সে নাকি নাবালিকা। যত সব। হিসেব মোতাবেক আজ নাকি আবার তাদের বাসরাত। বিয়ের প্রথম রাত যেহেতু বাসরাত তো বটেই, কিন্তু বাসরাত আসরে কেমন হয়? বাসরাতে বুঝি এভাবে দুজন মানব মানবী মুখ ঝামটি দিয়ে একে অপরকে দিকে পিঠ দিয়ে ঘাপটি মেরে থাকে? দুনিয়ায় আদতেও কারো এমন বাসর হয়েছে কিনা তাসফির জানা নেই। আর বলে, মেয়ে তুমি বেরিয়ে যাও আমার ঘর ছেড়ে। আহা, কত সুন্দর বাসর। বাসরাত নিয়ে তাসফির মাথা ব্যথা কোনো কালেই ছিল না। তবে এমন পরিস্থিতি কখনো তার সামনে আসবে সেটাও ধারণায় ছিল না। যাই হোক, তবুও বাসর রাত নিয়ে তার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো অবশেষে না চাইতেও। গভীর দীর্ঘ নিঃশ্বাস বের হলো আর শ্বাস নাড়ি ফেরে। এখন দেখার পালা এই গভীর নিঃশ্বাস কবে হালকা হবে। তারই প্রহর গোনা। খচখচে ভারী শাড়ি পরেই সেও কাত হয়ে শুয়ে পড়ল। বিয়েটি নিয়ে তার কোনো স্বপ্ন নেই। তার ইচ্ছা একদিন সে বড় ডাক্তার হবে। সব ডাক্তারের মতো কসাই সে হবে না, সে হবে নরম ধরনের ডাক্তার। যেমন অন্যদের মতো সে নিজের রোগীকে কখনো এই অসহ্য মানবের মতো ধমকাবে না। তার হৃদয় আবার ফোমের মতো নরম কিনা। ঘুমেরা ধরা দিল তাদের চোখে। কালো নিয়ন আলোয় সে কি স্নিগ্ধই না লাগছে তাদের। যেন তাসফির সংস্পর্শে অধিক আলোকিতই দাম্ভিক ডাক্তার নিস্তব্ধ ইয়াসারের কপলখানা। আকাশের চাঁদ মামা সঙ্গে সজ্জায়িত তাসফির উজ্জ্বল মুখের আদরে লুকিয়ে থাকা আলোয় নিস্তব্ধর আধারে ঢাকা ঘর আজ আলোকিত। তবে ডাক্তার নিস্তব্ধ ইয়াসার কবে তা ঠাহর করবে? কবুল একটি মাত্র শব্দ বলার সাথে সাথেই নাকি মেয়েদের জীবন পরিবর্তন হয়ে যায়? আসলে কি শুধু কবুল বলার কারণে তাদের জীবন পরিবর্তন হয়? তাদের জীবন পরিবর্তন হয় যখন তাদের চেনা পরিচিত পরিবেশ ছেড়ে একদম ভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিতে হয়।
ঘর আলাদা, ঘরের লোক আলাদা, এমনকি নিজের চেনা পরিচিত রুমটাও বলতে যায় এক লহমায়। একজন অপরিচিত পুরুষের সঙ্গে থাকতে হয় এক বিছানায়। আর পরিবেশ বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কবুলের কঠিন ধাপগুলোও বেরিয়ে আসতে থাকে। কেউ কেউ মানিয়ে নিতে পারে, কেউ কেউ পারে না। হয় ডিভোর্স। তাসফি কি পারবে মানিয়ে নিতে? দুজন বিপরীত মানসিকতার জেদি মানব মানবীর মিলন কেমন হবে? কি করে হবে তাদের মিলন? আদতেও কি দুজন বুনবে ভালোবাসার বুনন হৃদ মাঝারে? নাকি অন্যদের মতো তাদের পরিণতিও হবে শূন্য? তাদের জীবনের ধূসর রংধনু ঠেসে বের করে আনতে পারবে কি সাত রঙা ওই উজ্জ্বল রংধনু, যার প্রতিটি মুহূর্ত চলচল করবে তাদের ভালোবাসার রঙিন শিহরণে? চমৎকার একটি সকাল, তবে আকাশে কেমন মেঘলা মেঘলা ভাব বিদ্যমান। চারপাশ কেন আজ এমন গুমোট ভাব ধরে থাকবে? আকাশ কেন কালো থাকবে? তারা জানে না বুঝি কাল তাসফির বিয়ে হলো। আজ কি তাদের দুঃখী মানায়? ঘুমোট ধরা আকাশ যেন তাসফির মনের অন্দরে ঢুকে পড়েছে, সঙ্গে সংগ্রহ করে নিয়েছে তার সকল চিরাচরিত ভাবনা। সুখ দুঃখের সংমিশ্রণ। দুঃখ ছাড়া করার মতো কিছু নেই, যেখানে তার বরটাই পচা বাসি গন্ধ। তার কিশোরী বয়সের স্বপ্ন ছিল বিয়ের পরদিন ভোরে উঠে প্রথমে বরের মুখখানা দর্শন করিবে, কিন্তু কি হলো? তার আশায় সেগুড়ে বাড়ি ঠেলে অসভ্য ডাক্তার চলে গিয়েছেন রুম ছেড়ে। সকাল সকাল তাসফি চোখ মেরে দেখল তার মাথার উপরের শুভ্র ছাদখানা। পাশে নেই কেউ, আর না ঘরে। ঘরে সূর্যের আলোও নেই, তার বড় নেই। তার কিশোরী বয়সের প্রথম দেখা স্বপ্নটাই এ বাড়িতে অপূর্ণ রয়ে গেল। তবে বাকি স্বপ্নগুলো কি করে পূরণ হবে তার, সেটাও ভাববার বিষয়। আদৌ কি হবে কিনা কে জানে। এমন সময় বাসন্তীর হাঁক ডাক ভেসে এলো দরজার ওপাশ হতে। দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো সে, তাড়া দিয়ে বলল, এই তাসফি উঠো তো, অনেক বেলা হয়েছে কিন্তু। দ্রুত ফ্রেশ হয়ে নিচে আয়, নতুন বউ দেখতে আবার পাড়া প্রতিবেশী আসলো বলে। বুঝি না বাপু, এই যুগে এমন বউ দেখার কি আছে? রেডি হয়ে নিচে আয়, আমি যাচ্ছি। কত কাজ বাকি বাবা। একটা বিয়ে সামলানো কি চারটিখানি কথা নাকি বাপু? কাল আবার বউ ভাত। এই যুগে এসেও এদের কত ভাজে মুখে নিতে হয়, খোদা মালুম। ওর কথায় তাসফি মধ্যে কোনো চঞ্চল ভাবমূর্তি দেখা গেল না। সে হাই ছাড়তে ছাড়তে উদাস ভঙ্গিতে বিছানা থেকে উঠে বসল। রাতে কাদার ফলে চোখ মুখ কিছুটা ফুলে আছে। তার গোলগাল ফর্সা মুখশ্রী যেন কচি পান পাতার ন্যায় উজ্জ্বল দীপ্ত। ডাগর ডাগর চোখ দুটোই শুধুই শূন্যতা। ওয়াশরুমে ঢুকে তার মনে পড়ল ফ্রেশ হতে সে সঙ্গে কিছুই আনেইনি। কালকের গায়ের শাড়িও খোলা হয়নি, এত অস্বস্তি লাগছে। এখনই তার গোসল করা দরকার। শাড়ি খুলে গোসল শেষ করো, শুধুমাত্র পেটিকোট ব্লাউজ পরে ওয়াশরুম হতে পুনরায় বেরোলো জামা নিতে। নিস্তব্ধ হসপিটালে যাবে, তখন তার মোবাইলটা ফেলে যাওয়ায় রুমে এসেছিল নিতে। তখন কি তাসফি বের হলো ওয়াশরুম থেকে? হ্যাঁ হলো তো। তাসফির পদতলে পিষ্ট হলো নিস্তব্ধর চিত্ত। তাসফিকে এই অবস্থা দেখে নিস্তব্ধ ইয়াসারের চোখ কপালে। শুধু অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো সে। কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ সে উচ্চারণ করতে পারল না। হতবিহ্বলের মতো তাকিয়ে রয়ে এক অপরূপ সৌন্দর্যে ধারী রমণীর পানে। তার ভাষায় নাবালিকা বলার রমণী যেন পরিপূর্ণ যুবতী। রমণীর শরীরের ভাঁজে ভাঁজে যেন রহস্যরা খেলা করছে। সারা অঙ্গে যে তার ঝলসানো জ্যোতি। মাদকতায় আচ্ছন্ন পরিবেশ। শুকনো ঢোক গিল নিস্তব্ধ। তবে এটাই তার পুচকে বউ। তাসফি নিজের জামা নিয়ে ভাবলেশীন ভঙ্গিতে পুনরায় ওয়াশরুমে ঢুকে ঠাস করে নিস্তব্ধর মুখের উপরই দরজাটা লাগিয়ে দিল, যেন রুমে নিস্তব্ধ ছিলই না এমন একটা ভাব। কোথায় এই মেয়ে নিস্তব্ধকে দেখে লজ্জা পাবে, দুহাতে বুক ঢাকবে, কাপড়ে দেহ আবৃত করবে, কিন্তু এই মেয়ে তাকে দেখলই না। কই, গল্পের সিরিয়ালে তো এমনটা হয় না। তারা তো বলে। নিস্তব্ধ নিজের মাথাটা দুবার ঝাঁকি দিল, তবুও কেমন ভন ভন করছে। ছি, সে কি সব ভাবছে? সব লেম চিন্তাধারা, সব এই নাবালিকা মেয়ের দোষ। ভাব দেখে তো মনে হয় না নাবালিকা, ভাব দেখে তো বোধ হয় 25 বছরের যুবতী, অথচ বয়স তার 18 হয়নি। নিস্তব্ধ নিজ মোবাইল হাতে নিয়ে হন হন করে বেরিয়ে গেল রুম ছেড়ে।
দরজার কাছে বাসন্তীকে পেয়ে নিস্তব্ধ কপাল কুঁচকে জিজ্ঞেস করো, এই মুহূর্তে আমার রুমে যে পুচকি মেয়েটা অবস্থান তাকে আমি বিয়ে করেছি। শিওর তুই আপা? নিস্তব্ধর হঠাৎ এমন উদ্ভট প্রশ্নে ভ্রু তুলে চাইল বাসন্তী। জবাব দিল, হ্যাঁ, কেন, কি সমস্যা? নিস্তব্ধ বৃতৃষ্ণার স্বরে বলল, ছি আপা, ছি, এইরকম একটা লেম একটা কাজ তোরা করতে পারি আমার সাথে? বাসন্তী ভাইয়ের কথায় আশ্চর্য হয়ে গেল, হতবাক কণ্ঠে বলল, আরে বাবা, করলামটা কি সেটা তো বল। স্তব্ধ আবারই একই সুরে বলে উঠল, নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিস, আমি সেটা সহ্য করে নিয়েছিলাম। সঙ্গে পুচকে মেয়ে যে দেখতে এতটা কুৎসিত, আমি তো আগে বলিসনি। এমন কুৎসিত চেহারা মেয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিলে তোরা। একটু মায়াতে হলো না তোদের? আমার মতো হ্যান্ডসাম ছেলের সামনে ওই পুচকে মেয়ে টিকতে পারবে বলে ভাবছিস? তবে শোনো রাখ, এই নিস্তব্ধ ইয়াসরকে টেক্কা দেওয়া তো সহজ না। বলেই নিস্তব্ধ হন হন করে বেরিয়ে গেল। বাসন্তী হতবিহ্বলের মতো ভাইয়ের যাওয়ার দিকে চেয়ে রইল। বিয়ের শোকে তার ভাইয়ের মাথা টাথা খারাপ হলো না তো আবার? ইয়া খোদা! তাসফি রুম ছেড়ে নিচে নামলো মেরুন রঙের থ্রি পিস পরে। নিস্তব্ধর কথাগুলো কর্ণগোচর হতেই চোখ বড় বড় করে নিল সে। কত বড় বদমাইশ লোক! রুমে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থেকে এখন তাকে কুৎসিত বলা হচ্ছে। শালা পোল্টিবাজ কোথাকার! সঙ্গে তাসফি নিজ মুখে হাত দিল। ছি ছি, মুখের ভাষা পাল্টা তাসফি। বিয়ে হয়েছে এখন তোর, স্বামীকে কেউ এইসব বলে গালি দেয়? ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতেই তাসফিকে দেখে ফিরোজা বেগম চোখ উঠে ফেললেন। বিলাপ করে বললেন, সি সি সি, এ কি নাথ বউ, এসব কি পরছস তুই? বিয়ের পর দিন কোথায় শাড়ি পরবি, মাথায় ঘোমটা দিয়ে থাকবি, তা না এসব জামা পরে চলে এসেছিস রে সেমরি। তাসফি অবাক ঝরা গলায় বলল, সে কি, আমার শাশুড়ি মা তো এগুলো সব সময় পরে, দেখনি বুঝি? দুঃখিত নানি। ফিরোজা বেগম কোমর বাঁকিয়ে উঠে এসে তাসফির হাত ধরে সোফায় বসালেন। সে পাশে বসে ফিস ফিস করে বলল, আরে সেমরি, বুঝোস না তো স্বামী তো বিয়েতে নারাজ। এখন এগুলো পরে যদি সারাক্ষণ তার সামনে ঘুরঘুর করস, তার মন পাবি কেমনে সেমরি? শাড়ি পরে তার সামনে ঘুরঘুর করবি, তবেই না তার চোখে লাগবে আর তোরে ভালোবাসবে। চুপ। তাসফি মনে মনে হাসে। ইস, ভালোবাসা না ছাই। তোমার নাতি তো একটা কষাই নানি, সে আবার ভালোবাসবে কি করে বলো তো? যে বিয়ের রাতে নতুন বউর সঙ্গে একটু ভালো মুখে কথাই বলে না, ভালো মুখে আর কি কথা তো বলেই না, সারাক্ষণ তার কপালখানা কুচকেই রাখে। বোধহয় কপাল কুচকানোর ব্যারাম আছে তার। ফিরোজা বেগম চোখ পাকিয়ে তার দিকে তাকালো। কর সেমরি, সে যাই হোক, তোর স্বামী, তাকে খুশি করা তোর দায়িত্ব, বুঝলি? তাসফি বুঝদারের মতো মাথা নাড়ল। ফিরোজা বেগম ফিস ফিস ছেড়ে এবার কর্কশ গলায় বললেন, এবার যাতো নাচবো, সকলের জন্য চা করে নিয়ে আয়। নতুন বউয়ের হাতে চা না খেলে কি আর চলে নাকি? তাসফি বিড়বিড় করে বলতো, ইস, বুড়ি কেমন মুহূর্তে নিজের রং পাল্টে ফেললো দেখেছো? তার বাড়ি বুড়ি দাদিও এত দ্রুত রং পাল্টায় না। তাসফিকে কিচেনে দেখে অনিমা বেগম ধমকালেন, কি ব্যাপার, তুমি আজ কিচেনে কেন এসেছো তাসফি? যাও ড্রয়িং রুমে যাও, সোফায় বসে নাস্তা করবে, তারপর তোমায় দেখতে কিছু প্রতিবেশী আসতে পারে। যাও, এসবে অনেক সময় পাবে, যাও। এখন এগুলো তোমার কাজ নয়, সময় হলে নিজের ইচ্ছেতেই করবে। তাসফি বাধ্য মেয়ের মতো কিচেন ছেড়ে বেরিয়ে এলো। সে কি যেতে চেয়েছিল নাকি? ওই বুড়ি তো তাকে পাঠালো। তাসফি পুনরায় এসে ফিরোজা বেগমের পাশে বসতেই তিনি মুখ বাঁকালেন। তাসফিকে শুনিয়ে শুনিয়ে বলল, এই মেয়েকে নিয়ে আর পারি না, নতুন বউকে কিচ্ছু করতে দেবে না। আমার মেয়েটা বড্ড ভালো কিনা, তবে তুই ভাবিস না বেঁচে গেলি। তোকে দিয়ে আজ না হলে কাল আমি ঠিকই চা বানিয়ে খাবো। তাসফি নিরাশ মুখে বসে রইল। সব ভালো হয়েও কেমন যেন বিষাদ বিষাদ এমন কেন লাগছে তার? সে বিয়ের পর বুঝি এমন নিরামিষ জীবন পার করতে হবে তার? বাড়িতে থাকতে এতক্ষণ তার চাচাতো ভাই বোনের সঙ্গে যুদ্ধ লেগেছে তো। অনিমা বেগম তাসফিকে নাস্তা করতে ডেকে পাঠালেন। সেও শান্ত মেয়ের মতো নাস্তা করতে বসে গেল। নাস্তার টেবিলে রাখা দেখা গেল তার বড় ভাসুরের 5 বছরের মেয়ে পান্নাকে।
ভারী মিষ্টি দেখতে। তুমি কেমন আছো? ইস কি আদুরে রাগ। তাসফির মনে চাইলো এখনই ওই ফোলা ফোলা গাল দুটো ধরে একটু টেনে দিই। তাসফি মুচকি হেসে তার কথার জবাব দিল, ভালো, তুমি কেমন আছো? কি নাম তোমার? পান্না তার মধুর স্বরে জবাব, আমি ভালো আছি কাকিয়া, আমার নাম পান্না গো। তোমার কি গো? পাশ হতে পান্নার মা পায়েল ধমক দিল, কাকিয়াকে এসব কি প্রশ্ন তোমার? পান্না, চুপচাপ খাবার খাও। আহা, ধমকাবেন না তো ভাবি, ছোট মানুষ। ইস কি আদরে, একদম রসগোল্লা। পায়েল তাসফির কথায় হেসে দিল, তুমিও কিন্তু খুব মিষ্টি তাসিফ। আমার দেওর যে কেন এত ঘাওড়ামি করছে, এমন মিষ্টি বউয়ের সঙ্গে কেউ গোসা করে বুঝি? পায়েলের কথায় তাসফি হালকা লজ্জা পেল, তবে তা মুহূর্তেই গায়েব হয়ে গেল। সে মনে মনে বলল, আপনার বদমাইশ দেবর কি করে বুঝবে আমি মিষ্টি না তেতো? সে তো আমায় চেখে দেখেনি ভাবি, স্বাদ বুঝবে কেমন করে? নিস্তব্ধ মেজো ভাইয়ের বউ ইয়ানা আর চোখে এদের আদিক্ষাতা দেখে মুখ ছিটকালো। ইস, যত সব ঢং এদের। ভদ্রমহিলা ভারী অহংকারী। বাপের বাড়ি গাদি গাদি টাকা থাকায় অহংকারে তার মাটিতে পা পড়ে না। তবে অনিমা বেগমের কাছে এসব বড়লোকি একদমই কাটে না। অনিমা বেগমের এক ধমকে ইয়ানা চুপসে যায়। কি ব্যাপার তাসফি, তুই তো কিছুই খাচ্ছিস না, খাবার কি ভালো হয়নি নাকি? বাসন্তী কথায় তাসফি হালকা হেসে বলল, না আপা, খাবার ভালো হয়েছে, কিন্তু আমি আসলে বেশি গরুর মাংস খেতে পারি না, ডিম হলে ভালো হতো। তাসফির নিঃসংকোচ আবেদনে সবাই অবাক হলো। মেয়েটা কেমন এক বেলায় সবার সঙ্গে মিশে গিয়েছে। পায়েল বলল, আমি এক্ষুনি এনে দিচ্ছি, তুমি একটুখানি বসো। এই রুম্পা, তাসিফকে আরেকটা প্লেট দে তো, তুমিও খেতে বসে যাও। যাই বৌদিমণি। তাদের মালি হাজিকে নিয়ে বেরিয়েছেন বাজারে। বিয়েটা বেশি বড় করে করা হয়নি বলে কাছের জন ছাড়া প্রায় লোকই জানেন না। ছেলে তার বলে দিয়েছে এই মুহূর্তে সে ঘটা করে কিছু করতে চাইছে না। যখন সময় আসবে তখন সে নিজেই মানুষ ডাকবে। তাছাড়া অহেতুক টাকা নষ্ট করে মানুষের পেছনে কোনো লাভ নেই। এও বলেছে তার কর্মস্থলে কেউ যেন না জানে বিয়ের খবর। আনম্যাচিউর্ড একটা মেয়েকে তো সে নিজের কলিগদের সাথে বউ বলে পরিচয় করাতে পারবে না, তার পক্ষে অসম্ভব। নিলয় সাহেব বুঝে পায় না তার ছেলের নাম রাখলো নিস্তব্ধ, অথচ ছেলের কথায় কথায় এমন গোলা বারুদ ছোটার কি করে? নাম রাখা উচিত ছিল আগুন, তাহলে বোধহয় একটু শান্তশিষ্ট হতো ছেলেটা তার। এক ঝাঁক মহিলা এসে তাসফিকে দেখে গিয়েছে। শাড়ির বদলে 3 পিস পরায় কেউ কেউ চোখে ছোট্ট ছোট্ট করে তাকিয়েছে, আড়ালে মুখ ভেঙচি কেটেছে। তাতে তাসফির কি? কেউ কেউ তো বলেছে সুন্দর দেখতে, আবার কেউ বলেছে নিস্তব্ধের মতো ছেলের সাথে একটু কম মানিয়েছে। আরেকজন ঠেস দিয়ে বলল, তাসফি ভেবে পায় না আজকাল শহরেও এমন কুসংস্কারাচ্ছন্ন রীতির মানুষকে খুঁজে পাওয়া যায়। আশ্চর্য! যে যা খুশি বলুক তাতে তার কি? সে কি এখন টিপিক্যাল বউদের মতো এদের কথায় মন খারাপ করে ঘরে বসে থাকবে, নাকি নাকের জলে চোখের জলে একাকার করবে? অবশ্যই না। হাস্যকর বিষয়। তাসফি বরং এদের কথায় ভারী মজা পাচ্ছে। অবশ্য তার শাশুড়ি মা বড় ভালো মানুষ, সবাইকে এটা ওটা বলে কথা ঘুরিয়ে নিচ্ছে। যেমন তাসফির শাড়ি পরা নিয়ে কথা উঠল। শাশুড়ি মা মুচকি হেসে বললেন, কি যে বলেন না ভাবি, এখনকার আগে যুগ আছে, শাড়ি পরার কি আসে যায়? মানুষের ব্যবহার আচরণই হচ্ছে আসল পরিচয়। পোশাক মার্জিত হলেই তো হলো, শাড়ি আর ফোড়াকে কি আসে যায় বলুন? মহিলাটি তখন নিজ মুখখানা কালো করে নিয়েছে, তারপরও কথা বলতে যায়। তবু ভাবি, এখন তো। অনিমা বেগম তাকে থামিয়ে দেয়, মুচকি হেসে বলল, থাক ভাবি, আপনার আর কিছু বলা দরকার নেই। নতুন বউ দেখতে এসেছেন, দেখুন না। আপনি তো আর তার সাথে থাকবেন না যে এত প্রশ্ন করছেন। আপনার ছেলের জন্য তো তাকে নিচ্ছেন না, তাহলে এত জেনে কি করবেন বলুন? বাকিটা আমরাই চিনি নিব। তাছাড়া আপনার বড় বউ তো বাড়িতে শাড়ি পরতো সর্বক্ষণ, তবে সেই শাড়ি তো আপনাদের কাল হয়ে দাঁড়ালো।
তাই না বলেন ভাবি? বউ তো ঠিকই অন্যের সঙ্গে ভেগে গেল। মহিলাগুলোর মুখটা একেবারে চুপসে গেল এবারে। বেশ হয়েছে, তাসফি মনে মনে কুটকুটিয়ে হাসে। একেই বলে শান্ত বস্তিসকে হেসে হেসে মানুষকে বক্ষণ জবাব দিয়ে অপমান করা। নতুন বউ না হলে এদের সে দেখে নিত। কেন রে, তোরা হচ্ছিস পাড়া প্রতিবেশী, তোদের এত গাই গুইয়ের দরকারটা কিনে বাপু? শাশুড়ি মা একেবারে আমার লাখে একটা, একদম আমার মনের কথাগুলো বলে দিয়েছে। অথচ কত কিনা ভেবেছিল সে, কেমন দজ্জাল হবে তার শাশুড়ি মা, এই নিয়ে তো সে ভারী চিন্তায় পড়ে গিয়েছিল। আজ যেন তাসফি একদম নিশ্চিন্ত হলো অবশেষে। তাসফির মতে তার শ্বশুর বাড়ির সব ঠিক, মানুষ ঠিক, ঘর বাড়ি ঠিক, সব ঠিক। শুধুমাত্র তার বর ডাক্তার নিস্তব্ধ ইয়াসার নামক পুরুষটিই ঠিক নেই। অভদ্র পুরুষ সে, যে নিজের বউকে সম্মান দিতে জানে না। চাঁদনি রাতে আকাশে তারার মেলা, তাদের ঝিকমিক আলোয় সজ্জা, তাদের ঝিকমিক আলোক সাজে সেজে উঠেছে ধূসর গগন। নিস্তব্ধ দাঁড়িয়েছিল ব্যালকনিতে, তার সুঠাম দেহে অবস্থান করে নিয়েছে ছাই রঙা টি শার্টের সঙ্গে কালো ট্রাউজার। বলিষ্ঠ বাহুগুলো স্পষ্ট দৃশ্যমান, ফর্সা হাতের তালু ফুলে ফেপে আছে। ধূসর আকাশের চাঁদ মামা মাঝে মাঝে উকি দিয়ে দেখছে পুরুষটির সৌন্দর্য। তাসফি নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো, গভীর অথচ সংকোচহীন শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, আমায় কেন বিয়ে করেছেন ডক্টর সাহেব? নিস্তব্ধ অদ্ভুত সম্মোচন সূচক শব্দের উৎস খুঁজে চমকে পেছনে তাকালো। তাসফি কড়া প্রশ্নে ভ্রু বাঁকিয়ে চাইল, কণ্ঠে বিরক্তি ঠেসে বলল, তোমায় উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। কি আশ্চর্য, তাকে বিয়ে করলো অথচ এখন বিয়ে মানবে না, মানেটা কি? তাকে বিয়ে করেছে, এখন সে জানতে পারবে না কেন বিয়ে করেছে? যদি নাই মানিস বিয়েটা করলি কি জন্য? বিয়ে মানবি না পুচকে আমি? হ্যাঁ, তাহলে বিয়ের আসরে গিয়েছিলি কেন? হ্যাঁ, পালিয়ে যেত। এখন কি সারা জীবন এইভাবে থাকতে হবে আমার? কিন্তু মনের কথাগুলো পুরোটা সে উগড়ে দিতে পারল না। তাসফি তেতে উঠে আরো কয়েক পা এগোলো, ঝাঁঝালো স্বরে বলল, কেন উত্তর দেবেন না আপনি? সারাক্ষণ আমায় অপমান করেন আপনি পিচ্ছি পিচ্ছি বলে। পিচ্ছি হলে বিয়ে কেন করলেন? পিচ্ছি হলে কি হবে, যা যা আছে ঠিকই। এ কি বলেন আপনি? নাথিং। পিচ্ছি মানুষের এত রাগ মানায় না, বড় হলো রাগ দেখিও। বলেই নিস্তব্ধ হনহন করে চলল রোমের ভেতর। তাসফির গা জ্বলে যাচ্ছে। লোকটার এমন খাপছাড়া কথাবার্তায় নিঃশব্দে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ব্যালকনিতে। পশ্চিমা বাতাস বইছে, দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মেহগনি গাছে ডেকে উঠল হুতুম প্যাঁচা। অতঃপর তাসফিও নিস্তব্ধ ইয়াসারের ঘুমন্ত দ্বিতীয় রাতটিও কাটল নিরামিষ ভঙ্গিতে। বিশাল ফাঁকা জায়গা তাদের মাঝে দূরত্ব করে রেখেছে, চারপাশে এক অদৃশ্য দেওয়াল। কবে এই দেওয়াল ভেঙে দুজন একত্রিত হবে জানা নেই, তবে আজ তাসফি মাঝে ফাঁকা রাখেনি, সেখানে কোলবালিশ হিসেবে সতীন রেখে দিয়েছে। বউ যখন মানিস না, তবে বউয়ের গায়ের গন্ধ যাতে না পাস তার ব্যবস্থা এটা ব্যাটা কোথাকার। বরমশাই কোলবালিশ খানাকে ভ্রু কুচকে চোখ বড় বড় করে দেখেছে, তবে পাল্টা কোনো প্রতিউত্তর করেনি। না করুক, তার প্রতিউত্তর না করাই যেন শ্রেয়। পরদিন শুক্রবার, নিস্তব্ধর বাড়িতে ইচ্ছে থাকা না সত্ত্বেও থাকতে হলো। সকালে ল্যাপটপ ওপেন করে সে চমকে গেল, তার হসপিটাল থেকে মেইল এসেছে। ডাক্তার নিস্তব্ধ ইয়াসারের বাবার করা আর্জিতে তার 2 দিনের ছুটি মঞ্জুর করা হলো। প্রচণ্ড বিরক্ত হলো সে কি ছুটি চেয়েছে? সে তো কাজে ব্যস্ত থেকে একটু রিল্যাক্স হতে চেয়েছিল। বাবা কেন এই বাড়াবাড়িটা করলো? তাসফি রুমে ঢুকলো ব্যস্ত ভঙ্গিতে। বাসন্তী আপা বলল তার সমস্ত জিনিসপত্রগুলো যেন গুছিয়ে রাখে। জিনিসগুলো ব্যাগেই রয়ে গেছে। তাসফি রুমে এসে আলমারিতে হাত দিতেই নিস্তব্ধতা ছাড়িয়ে বজ্রকণ্ঠে বলে উঠল, এই পুচকে, একদম আমার আলমারিতে হাত দেবে না। তাসফি চোখ মুখ কুচকে শুধালো, তাহলে আমার জামা কাপড়গুলো কোথায় রাখবো? নিস্তব্ধ দায়সারা ভাবে জবাব দিল, যেখানে খুশি রাখো, তবে আবার জিনিসপত্র হাত দেবে না, মাইন্ডের। তাসফি কি উত্তর দেবে ভেবে পেল না। ডাক্তার তো নয় একটা কসাই। তাসফি নিশ্চিত এই লোকের কাছে একবার যে রুগী এসেছে, দ্বিতীয়বার আর সে এ মুখ হয়নি। ব্রেকফাস্টের টেবিলে নিস্তব্ধ হাজির হলো তার চিরাচরিত গম্ভীর মুখখানা নিয়ে। কি রে ভাই, বিয়ে দিয়ে তোকে এত সুন্দর একটা লাল টুকটুকে বউ এনে দিলাম,
তবুও সারাক্ষণ মুখখানা গম্ভীর করে কেন রাখিস? নিস্তব্ধ ভ্রু কুচকে তার আপার দিকে চায়, কোনো উত্তর দেয় না। অহেতুক তর্ক করে এদের সঙ্গে তার কোনো লাভ নেই। গুড মর্নিং কাকাই। কথা নিস্তব্ধ মুচকি হেসে জবাব দেয়। গুড মর্নিং মামনি। তাসফির এই মানবের এক টুকরো হাসি দেখে যেন আকাশ থেকে পড়ল। তার বর হাসতেও জানে, ভারী আশ্চর্য ব্যাপার স্যাপার। তবে হাসতেই পারে, সে তো তার আর রোবট নয়। পান্না মামনি, তোমার লাস্ট দিন কোন প্রশ্ন উত্তরটা শিখেছিলাম বলো তো? পান্না তার ছোট মুখে জবাব দেয়, ফার্স্ট এড বক্সে কি কি থাকে? ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল। এবার কয়েকটা নাম বলে ফেলো তো। পান্না তোতা পাখির মতো বলতে থাকে, সেভলন, তুলো, কাচি, গছ কাপড়, মাছ মাছ। তা পান্নাকেও কি তোমার ডাক্তারি পনা শিখাবে নাকি? নিস্তব্ধ। বাবার কথায় নিস্তব্ধ পুনরায় বিরক্ত হয়। অনিমা বেগম তাকে মৃদু ধমকান, কি শুরু করলে নিলয়? তুমি তোমার ওকালতি নিয়ে থাকো না, সেটার পেছনে কেন পড়েছো? তাছাড়া ও তো খারাপ কিছু শেখাচ্ছে না। অনিমা বেগমের কথা শেষ হতেই নিস্তব্ধ বলতে শুরু করে, বাবা, ডাক্তারের শেখানো তো খারাপ কিছু না, টুকিটাকি ডাক্তারের জানাটা অত্যন্ত জরুরি। ধরো তোমার পাটা কেটে গেল। নিলয় সাহেব চোখ বড় করে ছেলের দিকে চাইলেন। শেষে কিনা তার ছেলে পা কেটে ফেলল। ছেলেকে ডাক্তারি পড়িয়ে শেষে ভুল করলেন না তো? আহা, রাখছো কেন? ধরো কথা বলছে। ধরো তোমার পাটা কেটে গেল, বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর পান্না। পান্না যদি প্রথমে চিকিৎসা জানে, তবে ওই কিন্তু তোমার সেবা করতে পারবে। তুমি তো সারাদিন ওকলতে নিয়ে থাকো, তুমি কি আর প্রথমে চিকিৎসা জানবে বলো? অসভ্য ছেলের কথায় নীরব সাহেব বেজায় চটে গেলেন। তোমার কি মনে হয় আমি প্রাথমিক চিকিৎসা জানি না? রসিকতা করছো তুমি আমার সাথে? না পারাটাই স্বাভাবিক নয় কি? নিলয় সাহেব থতমত খেয়ে ছেলের দিকে চেয়ে থাকলেন। কই, তার আর ছেলে দুটোতে এমন অসভ্য নয়। তবে তার এই ছেলেটা কার মতো স্বভাব পেল? টেবিলের সবাই মিট মিট করে হাসছে। বাপ ছেলের এমন খুনসুটি অহরহ ঘটে এই ওসমান ভিলায়। নিলয় সাহেব অর্ধেক খাবার রেখেই উঠে গেলেন। মা ছেলে মিলে নতুন বউয়ের সামনে তাকে কেমন হাসির পাত্র বানিয়ে দিল। তাসফি এত সময় শাশুড়ির পাশে দাঁড়িয়েছিল। নিলয় সাহেব চলে যেতেই তাসফি নিঃশব্দে গিয়ে নিস্তব্ধর পাশের চেয়ারে বসে পড়ল। ফিসফিস করে কিছুটা আদেশের স্বরে বলল, বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবেন। একজন ডক্টরের থেকে তার বাবা এটা আশা করেন না। বলেই তাসফি নিজের মতো করে খাবার নিয়ে খেতে শুরু করলো। নিস্তব্ধ চকিতে তাসফির দিকে আশ্চর্য বদলে চাইল। দুপুরের রান্নার সময় তাসফি জোর করে রান্নাঘরে ঢুকে গেল। জোর করে শাশুড়ি মাকে সরিয়ে দিল। বলল, মা তুমি সরো তো, আজ আমি রান্না করব। তাছাড়া ভাবি আর রুম্পা তো আছেই, সে আমাকে করতে বাড়তে হেল্প করবে। কি ভাবি, করবে তো? হ্যাঁ, অবশ্যই। অগত্যা অনিমা বেগমের না চাওয়া সত্ত্বেও আজকের মতো তার রান্নাঘর ত্যাগ করতে হলো। রান্না করতে করতে এক ফাঁকে তাসফি পায়েলকে ইনিয়ে বিনিয়ে শুধারো, কি ব্যাপার বলো তো ভাবি? ইনায়া ভাবিকে তো দেখছি না, সে কোথায়? তোমার হেল্প কিছু একটা করে না বুঝি কাজে? পায়েল কিছুটা ইতস্তত করে হেসে বলল, তেমন কিছু না, মেজো আবার একটু পরিষ্কার থাকতে ভালোবাসে তো, তাই আর একটা দিন আসে না। মেজো ভাই তো বাহিরে থাকে, সে সারাক্ষণ ফোন দিতে থাকে, তার সাথেই কথা বলতে ব্যস্ত থাকে। তাসফি ভ্রু কুঁচকে বলল, তো পরিষ্কার থাকতে পছন্দ করে বলে কি বাড়ির কাজে হেল্প করা যায় না? আমরা বুঝি পরিষ্কার থাকি না? পায়েল উত্তর দেয় না। কি বা উত্তর দেবে সে? বড় লোকের বেটিকে কি আর বলবে সে? তাসফি মনে মনে শয়তানি হাসে। দুপুরে খাবারে তাসফি বিশাল আয়োজন করলো। সাদা ভাত, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভোনা, ধনেপাতা ভর্তা, সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, শাক ভাজি, এত সব আয়োজন সকলের চোখ কপালে। খেয়ে সবাই প্রশংসাও করলো। নিস্তব্ধ শুধু আর চোখে একবার তাসফির দিকে চাইল। নিস্তব্ধ যেন আঙুল দিয়ে জোর কদমে দেখিয়ে দিতে চাইছে সে কোনো পিচ্ছি পুচকে নাবালিকা নয়। কিন্তু নিস্তব্ধ তা মানতে নারাজ। যত কিছুই করুক না কেন, এই মেয়ে তার কাছে পুচকেই থাকবে।
তবে পুচকে মেয়ের হাতের খাবারের স্বাদ অসাধারণ, সেটা মানতেই হচ্ছে। সবাই প্রশংসা করেও তাসফির ডাক্তার সাহেব নিশ্চুপ বদলে গম্ভীর মুখে একের পর এক খাবার সাবার করেই যাচ্ছে। টু শব্দটি নেই। তাছাড়া তাসফি বা ওই অহংকারী লোকের কাছে প্রশংসা আশা করে রান্না করেছে নাকি? সে তো সবার জন্য রান্না করেছে। তাসফির মস্তিষ্কের কথাকে মনের ডাক হেয় করে। কি মিথ্যুক রে তুই তাসফি, তুই কি তোর বর থেকে প্রশংসা পাবার লোভে রান্না করিসনি বল? বাড়িতে তো রান্না জানা সত্ত্বেও কখনো রান্না করতি না, অথচ এখানে একদিন যেতে না যেতেই তুই রান্না করে চলে গেলি। তাসফি তার হৃদয়ের ভাবনাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। সে কারো অ্যাটেনশন পাওয়ার জন্য রান্না করেনি, তার ইচ্ছে হয়েছে তাই রান্না করেছে, সিম্পল। খাওয়ার এক ফাঁকে দাদু ওসমান শেখ বলে উঠলেন, তানাত বউ, তোমার আবার তোমার ঘাতরা বরটা কোনোভাবে জ্বালাচ্ছে না তো? যদি দেখো তাকে তোমায় কিছুতে বিরক্ত করতে সোজা আমার কাছে এসে নালিশ করবে। ওর ঘাড়ের সবকটা রক আমি টেনে হিঁচড়ে ফেলবো। ডক্টর হয়েছে দেখে কি সাপের 5 পা দেখে ফেলেছে? নিস্তব্ধ নাটকীয় ভঙ্গিমায় আওড়ালো, সাপের তো 5 পা নেই দাদু, কি করে দেখবো বলো? চুপ করো বেয়াদব, তোমার সঙ্গে আমি কথা বলছি না। নাতবউ তুই বল, এই হতভাগা তোকে ডিস্টার্ব করে? তাসফি ভদ্র সভ্য মেয়ের মতো মাথা নাড়ালো, নিস্তব্ধ বিড়বিড় করে আওড়ালো, সব কটা তার জাতছত্র। ঘাড়ে বউ চাপেও শান্তি হয়নি এই বুড়োর। ফিরোজা বেগম গদগদ হয়ে বলল, বাহ নাত বউ, তুই ভারী ভালো রেঁধেছিস তো। ভেবেছিলাম বোধ হয় নাত বউয়ের হাতে রান্না বান্না আর খাওয়া হবে না, নাতি আমার বিদেশি ধরে নিয়ে আসবে, তবে এবার নিশ্চিন্ত হওয়া গেল। তাসফি ফিস ফিস করে বলল, আমি আর নিশ্চিত হতে পারলাম না। কোথায় বলো তো নানি, তোমার নাতি তো লাগাম ছাড়া, ঘুরে ওড়ানোর আগেই তো সে সুতো কেটে বেরিয়ে গেছে। কিভাবে জানো? তার আল টানবো কি করে আমি বলো? দুপুরের বাকি সময়টা তাসফি ড্রয়িং রুমেই পান্নার সঙ্গে দুষ্টুমি করেই কাটল। রুমের মাঝে বসে আছে অহংকারী দেমাগী ডাক্তার। তার সামনে যাবার তাসফির কোনো রকম ইচ্ছে নেই। দাদু যখন নিস্তব্ধকে তাদের বাড়ি যাওয়ার বিষয়ে কথা বলল, অসভ্য ডাক্তার এক কথায় না করে দিল। সে এখন কোথাও যেতে পারবে না, এই তার শেষ কথা। তাসফির ইচ্ছে হলে সে যেন একা চলে যায়। যা বাবা, এটা কেমন কথা? সে কি করে একা একা চলে যাবে? বর ছাড়া নতুন বউ বুঝি একা একা বাপের বাড়ি চলে যায়? কেউ কখনো শুনেছে এমন কথা? বিকালের দিকে হঠাৎ কলিং বেল বেজে উঠল। রুম পাটাও আশেপাশে নেই। সকলে তখন ভাত ঘুমিয়ে থাকায় তাসফি নিজেই গিয়ে দরজা খুলে দিল। সঙ্গে অবলোকন করো 5-6 জন যুবক যুবতীর অচেনা অজানা হাস্যোজ্জ্বল মুখশ্রী। তবে সবার মুখ হাস্যোজ্জ্বল নেই। 6 জনের মাঝে একজন দাঁড়িয়ে আছে, মুখ আমাবস্যার মতো অন্ধকার বানিয়ে। কাকে চাই? যুবক যুবতীগণ কিছুক্ষণ ড্যাব ড্যাব করে ভীষ্ময় নিয়ে তাকিয়ে রইল। প্রশ্নের জবাব না দিয়ে তারা হুট করেই ভেতরে ঝুঁকে পড়ল। তাসফি আশ্চর্য হয়ে গেল, এ কেমন অসভ্যতা! এ কি, আপনারা কিছু না বলে ভেতরে কেন ঢুকছেন? বললেন না তো কাকে চাই? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, নিস্তব্ধ, নিস্তব্ধকে চাই আমরা। নিস্তব্ধ বাসায় নেই, আজ তোর বাসায় থাকার কথা। তাসফি কিছুটা ভাবুক স্বরে বলল, জি আছে তো। তাসফি বিড়বিড় করল, বদমাইশ ডক্টর বাসায় আছে। বিড়বিড় শুনে মাহিম এবার প্রশ্ন করল, কিছু বললেন? তাসফি দাঁত কেলিয়ে মেকি হেসে বলল, কই না তো, কিছু না। সুজন মাহিনকে সরিয়ে বলল, এই তুই শর্ত ওই ব্যাটাকে ডাকতে দে। বউ নিয়ে ঘরে বসে রোম্যান্স করা বের করছি, রোম্যান্সের ষষ্ঠী করবো ওর আজ। নিস্তব্ধ, নিস্তব্ধতা, এই ব্যাটা নিস্তব্ধতা, নিচে নেমে আয়। শালা সারাক্ষণ নামের মতো ঘাপটি মেরে থাকে। হঠাৎ যুবতীদের মাঝে থেকে অমাবস্যার মতো মুখ করে থাকা লেডি ভ্রুকুচকে গম্ভীর মুখে প্রশ্ন করলো তাসফিকে, তুমি কে? তোমায় তো আগে কখনো দেখিনি, নতুন কাজের লোক নাকি? তাসফির চোয়াল শক্ত হয়ে উঠল। সে কাজের লোক কেন হতে যাবে? তার সাজ পোশাক কি কাজের লোকের মতো? আশ্চর্য! তাসফির পরনে দামি 3 পিস, হাতে সোনার গয়না, কানে দুল, গলায় স্বর্ণের চেন। তাকে কোন দিক দিয়ে অসভ্য মেয়ের তাকে কাজের লোক মনে হলো? সে ঠায় দাঁড়িয়ে থেকে মেয়েটার দিকে তাকালো। আগন্তুক মেয়েটি অত্যন্ত সুন্দরী বলা চলে। গায়ের রং ধবধবে ফর্সা, তবে চালচলন একদম নিম্ন লেভেলের। পরনের পোশাক লো ক্লাস, টাইট জিন্স আর টি শার্ট পরনে। হাতে কেমন অসভ্য অসভ্য ব্রেসলেট। কই অন্য মেয়ে দুটি তো এমন পোশাকই নেই। তাদের তো বেশ সাবলীল বেশভূষা।
তাদের পরনে কুর্তি, তবে এই ঢেমনি মেয়ের এই অবস্থা কেন? অসভ্য মেয়েটার কথায় কোনো জবাব দিল না তাসফি। এমন লো ক্লাস মেন্টালিটির কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না সে। পান্না বুঝতে পারলো মেয়েটি তার কাকিয়াকে কাজের লোক বলেছে। ছোট্ট পান্না সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল। তার কাকিয়াকে জড়িয়ে ধরে তৃপ্তির দিকে রাগী চোখে বলল, কাজের লোক নয়, কাজের লোক নয়, তুমি আমার কাকিয়া, এমন কেন বলছো? আহা পান্না সোনা, অশুভ মেয়েদের সঙ্গে তর্ক করতে নেই। যাও সোনা, তোমার কাকাইকে ডেকে নিয়ে আসো তো, যাও। তৃপ্তি পান্নার কথায় কোনো পাত্তাই দিল না, উল্টো ফুঁসে উঠে বলল, এই মেয়েটা আমায় কি বললো সৃজন? আমায় অসভ্য বললো? কোন সাহসে? বাড়ির কাছে মেয়ে আমায় অসভ্য বললো। এই অপমানের জবাব নিস্তব্ধকে দিতেই হবে। তাসফি ভাবলে শিন মুখে দাঁড়িয়ে রইল। সুজন মেয়েটাকে ধমকালো, আহা তৃপ্তি থাম না, কি শুরু করলি তুই? ডাকাডাকি শুনে নিস্তব্ধ নিচে নেমে এলো। দেখতে পেল তার বদমাস বন্ধুর দলকে। তোরা তোরা আজ আসবি, আমি আগে তো জানাস না? মাহিন রসিকতার স্বরে বলল, কেন ভাই, তোকে সবসময় বলে আসতে হবে কেন? এবার তো আমার তোর কাছে আসিনি, আমরা এসেছি ভাবিকে দেখতে। সে কোথায়, ডাক তাকে। নিস্তব্ধ আর চোখে তাকালো তাসফির দিকে। দেখ পুচকি মেয়ে কেমন ডাগর ডাগর চোখ করে এদিকেই তাকিয়ে আছে। তৃপ্তি চিৎকার করে বলল, তোর বউকে পরে দেখে নেব, আগে আমার অপমানের জবাব দে তুই। তৃপ্তির কথা নিস্তব্ধ ভ্রু কুঁচকে নিল। হোয়াট? এই কাজের মেয়েটা আমায় অসভ্য বলেছে, তুই এর বিচার কর। এই মেয়েটা কেন আমায় অসভ্য বললো? ওর সাহস হয় কি করে ডক্টর তৃপ্তি হাসানকে অসভ্য বলার? তাসফি চোখ বড় বড় করে চাইল। ও আল্লাহ, এই অশুভ বেশভূষার মেয়ে নাকি আবার ডক্টর? এ ডক্টর হলো কি করে? নিশ্চিত টুকলি করে সে প্রুফ দিয়েছে সে। ডক্টররা বুঝি এমন চিপ মেন্টালিটি আর ন্যারো মাইন্ডের হয়? তৃপ্তির কথা নিস্তব্ধ রেখে গেল। সে তার বউকে এখনো বউ হিসেবে মানে না, তার মানে এই নয় যে তার বউকে কেউ কাজের লোক বলবে। তাসফি কোন দিক দিয়ে কাজের লোক হয়? তৃপ্তির সুন্দর হলেও তার চেয়ে হাজার গুণ ন্যাচারাল সুন্দর চন্দ্র, এটা উদয় মানতে বাধ্য। তাছাড়া একটা মেয়েকে তো সে বাইরের কারো কাছে অপমান হতে দিতে পারে না। যতই তারা তার বন্ধু হোক, সে ঘরের মাঝে যা খুশি করতে পারে। নিস্তব্ধ তৃপ্তির উদ্দেশ্যে রাগীর স্বরে চিবিয়ে বলল, First of all, Tasfi is not a servant, and secondly, she is my wife. তাই গলাটা নামিয়ে কথা বলো তৃপ্ত। তোকে কি অধিকার দেয়নি আমার ওয়াইফের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে বা কাজের লোক বলতে? তাসফি তাকিয়ে রইল। রাগে চোয়াল শক্ত করে রাখা অহংকারী পুরুষটির পানে। কে বলবে তার বর তাকে মানে না? এই যে সে নিজেই অজানাতেই তাসফিকে তার অর্ধাঙ্গিনীর স্বীকৃতি দিল, এটাই বা কম কিসের? কিন্তু তুই তো তোর বউকে মানিস না নিস্তব্ধ। প্রথমত তুই তোর চিপ মেন্টালিটি চেঞ্জ কর। আমি মানি কি মানি না সেটা তোর দেখার বিষয় নয়। বউ দেখতে এসছিস, দেখে চলে যাবি, ঝামেলা শেষ। অপমানে তৃপ্তির মুখখানা থমথম হয়ে গেল। আবারও এভাবে অপমান করল নিস্তব্ধতাকে। তার বারবার ভালোবাসার আর্জি নিয়ে যাওয়ার পরে এভাবেই বারবার অপমানিত হয়েছে সে নিস্তব্ধর কাছে। ছাড়বে না সে কাউকে। তৃপ্তি হন করে বেরিয়ে গেল। মাহিন হাততালি দিয়ে বলল, ক্যা বাত হে মামা, ক্যা বাত হে, কি দিলি ভাই? ছোট্ট পান্নাও খুশিতে হাততালি দিল। আয়ানা আর আরুষি এগিয়ে গিয়ে তাসফিকে জড়িয়ে ধরল, বলল, তাহলে এই হলো আমাদের ডাক্তার তাসফি ইয়াসারের বলা পুস্কে বউ, আর আমাদের মিষ্টি ভাবি। বলেই তাসফির গাল টেনে দিল, যেন সে ছোট্ট বালিকা। তাসফি ভারী লজ্জা পেল। অহংকারী পুরুষটি বন্ধুদের মাঝেও তার পুচকে উপাধি রটিয়ে দিয়েছে। তাহলে আরও সেই রসিকতা করে বলে উঠল, ও মা দেখ দেখ, আমাদের পুচকি ভাবি জানেও গাল কেমন টুকটুকে লাল হয়ে গেছে লজ্জায়। বলি, কোন দিক দিয়ে আমাদের ভাবিকে তোর পিচ্ছি মনে হয় বলতো নিস্তব্ধ? তার ওপর একটু আগে যা খেল দেখালো, নেজুরিটাকে বাড়ি থেকে বের করে ছাড়লো। বেচারা আমাদের কত অনুরোধ করে সঙ্গে এসেছিল। তাসফি জিজ্ঞেস করো, নেজুরি কে আপু? নেজুরিকে দেখলে না কেমন গটগট করে হেঁটে চলে গেল। ওর কথায় কিছু মনে করো না তুমি, কেমন? ও একটু এমনই। ওদের রসিকতায় তাসফি ও মিষ্টি হাসত। আপু দুটো ভারী মিষ্টি। যাক,
বর বদমাস হলে কি হবে, তার বন্ধুগুলো ভারী সুন্দর ব্যবহারে আর চেহারায়ও। দেখ দেখ নিস্তব্ধ, আমাদের পিচ্চি ভাবির হাসিটা কি মিষ্টি। নিস্তব্ধ ভ্রু কুচকে তাকালো। এই একদম আমাদের দিকে ভ্রু কুচকে তাকাবি না নিস্তব্ধ, তোর ভ্রু কুচকানোতে আমাদের কিছুই আসে যায় না। তাসফি তারা দেখিয়ে বলল, আপনারা দাঁড়িয়ে কেন আপু, বসুন না, বসুন। তখন পায়েল নিচে নেমে এলো, ওদের দেখে খুশি হয়ে বলল, ও মা, তোমরা আজ এলে বুঝি, বিয়েতে তো আসলে না? আরুষি বলল, কিভাবে আসবো বলুন তো ভাবি, আপনার দেওয়ার তো আমাদের বিয়ের দাওয়াতই দেয়নি। বিয়েটা হুট করে হয়ে গেল তো, সকল আত্মীয়কে সেরকম করে বলাও হয়নি। এই আমাদের মাঝেই আছে। জি ভাবি, বুঝেছি। আচ্ছা তোমরা বসো না, দেখি একটু নাস্তা পানির ব্যবস্থা করি আমি, মা তো ঘুমিয়ে আছে। এক ফাঁকে সৃজন ফিস ফিস করে নিস্তব্ধর কানে কানে বলল, কি বাবার বন্ধু, আমাদের পুষ্কে ভাবিকে কি আস্ত রেখেছো নাকি তোমরা নিচেই পিষে ফেলেছো? সৃজনের কথায় নিস্তব্ধতা ছড়িয়ে চোখ গরম করে তার দিকে চাইল। একদম চোখ গরম করে তাকাবি না, তোর চোখ গরমকে আমরা ভয় পাই নাকি বল মাহিন? আহিনও সায় দিয়ে বলল, হ্যাঁ তাই তো অবশ্যই, আমরা ভয় পাই নাকি? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, তাই না সৃজন, তুই তোর বউকে কিভাবে পিষিস সেটা তো আমরা সবাই জানি, কে তা না গাইস? নিস্তব্ধ, একদম বাজে কথা বলবি না। নিস্তব্ধ শয়তানি হেসে বলে, এখন বাজে কথা না, এখন বাজে কথা না, এখন বাজে কথা। নিস্তব্ধ সবগুলোকে দৌড় করিয়ে বাগানে নিয়ে এলো। এ কি, সবাই কোথায় গেল? পায়েল ট্রেতে নাস্তা নিয়ে এসে দেখে ছেলে পেলে সব উধাও। আরে ভাবি, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? রাখুন রাখুন, ওরা তো গেল বাহিরে গেছে, এসে পড়বে। তিনজন পুনরায় গল্পে মগ্ন হয়ে পড়ল। আয়ানা তাসফিকে ফিস ফিস করে বলল, নিস্তব্ধ তোমায় ছুঁয়েছে মানে ইন্টিমেন্ট। তাসফি মাথা নাড়িয়ে দুষ্টু হেসে বলল, কি যে বলেন না আপু, ছুটতে চাইলে আমি দেব নাকি? এত সোজা? আমাকে সে বউ হিসেবে মানে না, আমার কাছে কেন আসবে বলুন তো? আমিও বা কেন দেব? তাছাড়া ওই অহংকারী পুরুষের ছোঁয়া পেতে তো আমি মরে যাচ্ছি না, তাই না বলুন? তাসফির কথায় আয়ানা আরুষি দুজনে চোখ বড় বড় করে চাইল। কি দেখছে তারা? নিস্তব্ধর পুচকে বউ তো যে সে বউ নয়, একদম ধানি লঙ্কা। কোথায় এ মেয়ে লজ্জা টজ্জা পাবে? অথচ আরুষি সায় দিয়ে বলল, হ্যাঁ তাই তো, একদম ওই হতচ্ছাড়াকে কাছে ঘেঁষতে দিবে না। বউ মানে না, আবার কাছে আসা কিসের, একদম নাকে দড়ি দিয়ে ঘুরাবে। ঠিক মেয়ে, তবে আমার বন্ধুকে আবার বেশি কষ্ট টষ্ট দিও না যেন, সময় মতো কাছে টেনে নিও, কিন্তু অতিরিক্ত জ্বালিও না, তাহলে সে আবার অতিষ্ঠ না হয়ে যায়। তাসফিও মিষ্টি করে হাসতো, জ্বালানো তো কেবল শুরু। অহংকারী পুরুষের অহংকার সে টুকরো টুকরো করে ভেঙে দিবে। গোধূলি বিকেল, আকাশে সূর্যি মামা পশ্চিমে অস্ত যাবে যাবে ভাব। সন্ধ্যার পূর্বে বাগানের সৌন্দর্য আরো বৃদ্ধি করছে, সঙ্গে বিভিন্ন ফুলের মন মাতানো সুভাষে হৃদয়কে পুলকিত করছে। চার বন্ধু হাসি ঠাট্টায় মত্ত। যার যার নিজ কর্মব্যস্ততা থাকায় এখন আর আগের মতো তেমন আড্ডা দেওয়া হয় না। মেডিকেল ক্যাম্পাসের হাসি ঠাট্টা সঙ্গে সপ্তাহে প্রুফ দেওয়ার আনন্দগুলো এখন আর নেই। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাওয়ায় কেউ আর কাউকে এখন আর অযথা রাগ দেখায় না। মারামারি খুনসুটিও কমে এসেছে। সৃজনের এক ছেলে, বয়স প্রায় বছরখানেক হবে, বন্ধুদের মাঝে সেই প্রথম বিয়ের হালখাতা পূর্ণ করেছে। মাহিন চাকরি সূত্রে যশোরের একটা হসপিটালে কর্মরত। আয়ানার বিয়ে হয়েছে কিছু মাস আরুষির সামনে হবে। সুজন ছন্ন ছাড়া, তার কোনো পেশাই ভালো লাগে না, তবুও আঙ্কেলের অনুরোধে নিস্তব্ধ জোর করে তাকে হসপিটালে বসতে রাজি করিয়েছে। বিয়ের জন্য সুজনের মা সারাক্ষণ বিলাপ করতে থাকে, অথচ সুজনের এক কথা, কি যে বলো না মা, বিয়ে আবার জীবনের কোনো অধ্যায়ের মাঝে পড়ে নাকি? বিয়ে হলো একটা ফালতু বিষয়। বিয়ে করে সারাক্ষণ বাবার মতো তোমার হাতে হাজারটা মাইর খাইতে আমি রাজি নই মা। শেষে বাবার মতো বোকা মহিলা যদি আমার কপালে জোটে তবে তো ভারী বিপদ। তার চেয়ে বরং তুমি আশু তাকেই বিয়ে করিয়ে দাও মা, ওর বয়স তো 18 হয়েছে, একদম ফার্স্ট ক্লাস, বুঝলে? সুজনের মা রাহেলা বেগম চোখ গরম করে ছেলের দিকে তাকাবেন। ছেলে বলে কি না সে বোকা? হায় খোদা,
এই ছেলেকে সে কি করে মানুষ করবেন কত করে বলে। তোর কোথাও পছন্দ আছে কি না বল বাবা, তবু বিয়েটা কর, আমরা সেই মেয়েকেই ঘরে তুলে আনবো। সুজন তবুও এক পায়ে নারাজ, বলবে কি যে বলেন আমার মিষ্টি বোকামা, আমার পছন্দ থাকলে তো তুমি সবার আগে জানতে। কি বলো, জানতে না? এই সুজনের পছন্দ হবে এমন কোনো মেয়ে পৃথিবীতে আছে নাকি? থাকবে কি করে? এই ভাগ্যবান সুজনের জন্য কি আর যে সে মেয়ের জন্ম হবে? যেদিন আমার মতো হ্যান্ডসাম ছেলের জন্য রূপসী মেয়ে আসবে, যাও মা, সেই দিনই আমি বিয়ে করব। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।